1970 সালে জার্জিনহো, 1994 সালে রোমারিও, 2002 সালে রিভালদো এবং রোনালদো। এই তিনটা ওয়ার্ল্ড কাপেই এই চারজন প্লেয়ারের একটা জিনিস সবসময় সেম ছিল, তারা গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে গোল দিয়েছিল এবং এই তিনটা ওয়ার্ল্ড কাপই জিতেছিল ব্রাজিল। সেই ধারাবাহিকতায় এই 2026 সালে ওয়ার্ল্ড কাপে ভিনিসিয়াস জুনিয়র প্রথম গ্রুপেরই এই প্রথম তিনটি ম্যাচেই গোল দিয়ে দিল। তবে কি এবারও ঘরে আসতে যাচ্ছে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ? হয়তো 5বারের মতন ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে গেলেও এই ষষ্ঠবারেই জিতে যাবে এবার ব্রাজিল। আজকে যে ম্যাচ ছিল স্কটল্যান্ড এবং ব্রাজিলের, সেই ম্যাচে দুর্দান্ত খেলে ব্রাজিল জানান দিল তাদের আগমন। এগুলো নিয়েই কথা হবে এবং আমার সাথে আছে মাহফুজ ভাই। কেমন লাগলো আজকের ম্যাচ? দারুণ 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 দারুণ। কেন দারুণ? কারণ মনে হচ্ছিল যে প্রথম ম্যাচে যেই ধরনের ব্রাজিল ছিল সেখান থেকে মোটামুটি একটা সেকেন্ড ম্যাচে আরেকটু বেটার শেপে, থার্ড ম্যাচে আরও বেটার শেপে, এবং মনে হচ্ছিল ছন্দটা একটা ব্রাজিলীয় ছন্দ। মিডফিল্ডটা একটুখানি এখনো মনে হচ্ছে যে নড়বড়ে বলতে হচ্ছে গিয়ে এখনো ওই আপ টু দ্য মার্ক না, যেটা ডিফেন্সিভ মিডের সাথে কিংবা হচ্ছে গিয়ে ডিফেন্সের সাথে কোলাবোরেট করে অ্যাটাকে যাওয়ার যেই জায়গাটা, তারপরেও মনে হচ্ছে লাস্ট ম্যাচের চেয়ে বেটার। কাসিমিরো ইজ ডুইং গুড, তাই সে আস্তে আস্তে স্বরূপে ফিরছে। রায়ান ভিতরের কথা বলতে হবে, দারুণ। আজকের ম্যাচে ধরেন রাফিনহা নাই, এই জিনিসটা কি আপনি ঠিক অনুভব করতে পেরেছেন? না, পারিনি। কেন পারিনি? ধরেন আপনি প্রথম গোলটা যদি দেখেন, রায়ান ভিতর যে প্রেশারটা দিয়েছে এবং পুরো ম্যাচে তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ কিন্তু তিনি বক্সে প্রেশার দিয়ে গেছেন। তার যেই ফিজিক্যাল অ্যাবিলিটি, তার যেই স্ট্রেংথ, সেটার মুন্সিয়ানা তিনি দেখিয়েছেন। আমরা দেখি বোর্নমাউথে তিনি যেই মেজাজে খেলেন, সেই মেজাজেই তিনি তার বয়স কিন্তু 19 বছর বয়সে। মানে এবারের ব্রাজিলের ওয়ার্ল্ড কাপে আসার আগে সবাই একটা জিনিস নিয়ে খুব টেনশনে ছিল, সেটা হচ্ছে যে ব্রাজিলের রাইট উইংটা সামলাতো রড্রিগো, এবং সে একটা বড় ইনজুরিতে রিয়াল মাদ্রিদে পড়ার কারণে সে এবারে ওয়ার্ল্ড কাপে আসতে পারেনি। সো রাইট উইংটা আসলে রাফিনার পরে কে সামলাবে, এটা নিয়ে একটা প্রশ্ন সবসময় ছিল আর কি। তো সেখানে রায়ান 19 বছর বয়সে ওয়ার্ল্ড কাপে, মানে রাফিনার একটা অনাকাঙ্ক্ষিত একটা ইনজুরির কারণে সে খেলতে নামলো, আজকে স্টার্ট করলো এবং স্টার্ট করেই সে যেই খেলাটা দিল, এবং এরপরও বেশ কিছু মোমেন্ট ছিল যেখানে সে বল নামিয়ে প্রায় গোল দিয়ে দিচ্ছিল। তা মানে আমার মতে আজকের ম্যাচের সবচেয়ে বড় ইম্প্যাক্ট ছিল রায়ানের খেলাটা, যার কারণে ব্রাজিলের খেলতে এতটা বেশি সমস্যা সৃষ্টি হয়নি। প্লাস ওই যে রাফিনহার যে অনুপস্থিতি, এটা আসলে অনুভবই করা যায়নি এবং এই ইজি হয়ে গেছে ম্যাথিস কুনহার পজিশনটা খুব ইজি হয়ে গেছে রায়ান আসার পরে। আর ভিনি তো বাম পাশ থেকে প্রেশার দিচ্ছেই। আর ভিনির কথা যেটা ইন্ট্রোতে বললেন, এটা আসলে হবে কিনা এটা নিয়ে আমিও কনফিউজড। কারণ অনেক কিছুই হয়, অনেক কিছুই হতে পারে, বাট শাহেক ভাই আমার মনে হয় না আসলে এই ব্রাজিল দলটা এবারের হেক্সা মিশনে সাকসেস হবে। যদি হয় তাহলে তো অন্য বিষয়। এখানে আমি যেহেতু আপনি মনে করছেন না, আমার কাছে মনে হচ্ছে হেক্সা মিশনে আগাতে পারে। আমি কয়েকটা পয়েন্ট আপনাকে দেই যেটা মনে হতে পারে। প্রথমত, আপনি যদি দেখেন তাহলে সুপারস্টার যারা ব্রাজিলের, সবাই মোরাললেস গোলের মধ্যে আছে। সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র একটা ধারাবাহিকতা গোল, ম্যাথিউস কুনহাও গোল দিচ্ছে, এছাড়া রায়ানও ফর্মে আছে। তো ওইভাবে বলতে গেলে সেই ক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা হচ্ছে না। এনরিকো সাব থেকে নেমে গোল দিয়েছে, বাতিল হয়েছে, কিন্তু তার পারফরমেন্সটা কিন্তু ধরে রাখা যায়। যেই জিনিসটাতে সবচেয়ে বেশি নজর কেউ দিচ্ছে না সেটা হচ্ছে ডিফেন্স। আপনি যদি 3 ম্যাচ দেখেন, প্রথম ম্যাচে মরক্কোর সাথে যে গোলটা হয়েছে সেটা আনফরচুনেট, আনলাকি একটা গোল বলবো একটা। এরপরে কিন্তু আমার মতো কোনো গোল খায়নি ব্রাজিল। এবং আজকের ম্যাচে ডিফেন্স খুব ভালো ছিল, খুব স্ট্রং ছিল। মানে যেই জিনিসটা সবসময় বলে যে আপনি ম্যাচ জিতবেন অ্যাটাকার দিয়ে, কিন্তু টুর্নামেন্ট জিততে আপনার ডিফেন্স লাগে। এবং কার্লো অ্যাঞ্চেলোত্তির ইটালিয়ান মাস্টার ক্লাস যে ডিফেন্সিভ যে ট্যাকটিক্যাল যে ব্যাপারগুলো, সেটাতে কিন্তু এখন আস্তে আস্তে ফুটে উঠছে। মানে আমরা যতই বলি যে হ্যাঁ ব্রাজিলের খেলার ছন্দ দেখছি না আমরা, কিন্তু এর মধ্যেও কিন্তু গোলও খাচ্ছে না, এবং যাও 2-1টা মানে অ্যাটাক করছে, অ্যালিসন কিপার হিসেবে তা ঠেকিয়ে দিচ্ছে। এবং আপনি যদি মানে ছন্দে নেই, এখানে আমার মতে একজন প্লেয়ারকে নিয়ে এখন পর্যন্ত একটু সন্দিহান আমরা, যে যার খেলাটা কিন্তু ছন্দ আনতে পারছে না, সেটা হচ্ছে লুকাস পাকুয়েতা। কারণ তার ক্রিয়েটিভিটিটা করা দরকার, তার ক্রিয়েটিভিটিটা হচ্ছে না বলে এখনও ছন্দটা দেখতে পাচ্ছে না। কিন্তু আজকেও কিন্তু 2টা অ্যাসিস্ট কিন্তু ব্রুনো গ্যামিরেজের,
আপনার ভিনিসিয়াস জুনিয়র সেকেন্ড গোল হেড থেকে যেটা ছিল সেটাও ব্রুনো গ্যামিরেস বানিয়েছেন, আবার ম্যাথিউস কুন্নাকে যে পাসটা ছেড়ে দিল সেটাও ব্রুনো গ্যামিরেস। বলতে গেলে 11 জনের মধ্যে 10 জনই এখন পারফর্ম করছে এক্সেপ্ট লুকাস পাকুয়েতা। তো সে যদি পারফর্ম করা শুরু করে তাহলে কিন্তু আমি ব্রাজিল দলে কোনো জায়গায় ফাঁকফোকর দেখছি না যে অপোনেন্ট এসে কিছু করতে পারে। এবং আপনি দেখেন যে কাসিমিরোর শুরুটা যেভাবে হয়েছিল, একটা নরবরে শুরু, সেখান থেকে তার আস্তে আস্তে স্বরূপে ফেরা। পাকেতার কথা বললেন, লুকাস পাকেতা, আই থিঙ্ক এটাও সময়ের ব্যাপার। তবে ব্রাজিলের এই মিডফিল্ড নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে বড় দলের এগেনস্টে আপনি ডোমিনেট করতে পারবেন না, কারণ আপনি আপনার এইবারের ওয়ার্ল্ড কাপে খেলতেই হবে মিডফিল্ডে। আপনি মিডফিল্ডে যদি ডোমিনেট করতে না পারেন তাহলে আপনার পক্ষে ভেরি ডিফিকাল্ট, এবং আপনার ফরওয়ার্ড লাইনে কিংবা ব্যাক লাইনে যারা থাকবে তাদের জন্য প্রেশার পড়ে যায় যদি মিডফিল্ডটা হচ্ছে গিয়ে ইয়া না করে। আর আপনার কাছে কি মনে হয়েছে এবার আজকের ম্যাচে মোটামুটিভাবে ফরমেশন কয়টা ছিল? ফরমেশন তো শুরুতে তো সে যেটা খেলে সে 4-3-3-এই শুরু করলো, কিন্তু পরবর্তীতে যখন ফ্যাবিয়ানকে নামালো তখন আবার এই 4-1-4-1 ফরমেশনটাতে একটু গেল। বাট যে জিনিসটা হলো যে আপনার নেইমারকে যখন নামালো, নেইমারকে যদিও ওভাবে করে স্ট্রাইকিং খেলানোর একটা চিন্তা ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আজকে যখনই অপোনেন্টের পায়ে বল ছিল তখনই 4-4-2 খেলছিল, যেখানে কিনা রায়ান আর ভিনিসিয়াস জুনিয়র সামনে ছিল, বাকি 4 জন মিডফিল্ডার একই সাথে একই লাইনে ছিল, যার কারণে ওই যে গোলটা প্রথমে হলো ওটা কিন্তু 2 জনের প্রেসারে ডিফেন্স লাইন থেকে বের করলো। সো আমি বলবো যে যখন পায়ে বল ছিল না তখন ব্রাজিল 4-4-2 খেলেছে, আর যখনই পায়ে বল এসছে তখনই জিনিসটা মানে 4-2-3-1 মতন একটা জায়গায় এসছে, অথবা ধরেন যে 4-1-3-2 এরকম একটা জায়গায় চলে এসছে। সো দিন শেষে ফরমেশন আজকে অনেক রকমেরই ছিল। আবার এর মধ্যে লাস্টে নেইমারের অন্তর্ভুক্তি ছিল। নেইমার ম্যাথিউস কুনহার জায়গায় থাকলেও সে কিন্তু ফ্রি রোম একটা রোল ছিল, যেটা কিনা মেসি আর্জেন্টিনাতে দেখা যায় সব জায়গায় থাকে, নেইমার সব জায়গায় বেশিরভাগ সময় ম্যাক্সিমাম সময় লেফটে থাকছিল, আবার একটু মাঝখানে আসছিল, আবার ফার্স্টে শুরুটা রাইট উইং থেকেও করছিল। সো আমার মতে একটা ফ্রি রোলের মতন ছিল। বাট ইন জেনারেল মানে আজকের ম্যাচে নেইমারকে আসলে ঠিক ধাতস্থ করার ম্যাচ, যতটুকু না তার কাছ থেকে কিছু পাওয়ার ম্যাচ, সো সেই ধাতস্থটা আসলে করতে পেরেছে। বাট হ্যাঁ, ফরমেশন দিন শেষে যেটা বললেন, বল ছাড়া আমি বলবো 4-4-2, আর বল সহ আমি বলবো 4-2-3-1 এর মতো একটা শেপে ছিল, এবং কোনো সময় 4-1-4-1 ছিল। আর নেইমারের কথা একটু আলাদাভাবে তো বলতেই হবে। তিনি 16 মিনিটের মতো আজকে মাঠে ছিলেন। 16 মিনিটে তিনি অলমোস্ট 24টি বল টাচ করেছেন। বিশাল ব্যাপার 16 মিনিটে 24টি বল টাচ করা, এবং অপোনেন্টের বক্সে গিয়ে হচ্ছে গিয়ে 2টি বল টাচ করেছেন, একটি অন টার্গেট শট। টার্গেট শটটা কিন্তু বেশ ভালো ছিল। এবং আপনি যদি বলেন যে নেইমারের ইম্প্যাক্ট, আমার মনে হচ্ছিল আজকেই ওয়ার্ল্ড কাপটা একটা পূর্ণতা পেল। রোনালদো স্বরূপে ফিরলো, মেসি ইতিহাস গড়ছে, এমবাপ্পে হচ্ছে গিয়ে এখন সবাইকে ছাড়িয়ে যাওয়ার তারায় আছে, হারল্যান্ড গোল করেছে, তারপরে আপনি ডি ব্রুইনে ভালো অবস্থায় আছে, হ্যাঁ, লুকাকুও তার শারীরিক সক্ষমতা যা দেখাচ্ছে, নেইমার ফেরায় মনে হয় যে এবারের ওয়ার্ল্ড কাপটা আরেকটু পূর্ণতা পেল। রাউন্ড অফ 32-তে আসলে শায়েক আপনার কাছে কি মনে হয় যে নেইমারের এই শেপটা আরেকটু কি ডেভেলপ হবে কিনা? হ্যাঁ, আমার মতে নেইমারের শেপ, রাফিনা কি আসলে মানে রাউন্ড অফ 32-তে অ্যাভেলেবল থাকবেন? আমার মতে রাফিনাকে পেতে হয়তো রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, কারণ একটু সময় লাগতে পারে যে ইনজুরিটা সে পেয়েছে আর কি। তো সেই হিসাবে এখন যে ফরমেশনটা খেলছে, যেভাবে খেলছে সেভাবেই খেলবে। নেইমার ওই ক্যামিওগুলাই দিবে, এবং ক্যামিও দিয়েই হয়তো একটা পার্থক্য গড়ে দিবে। তো নেইমারের ইন্টিগ্রেশনটা দেখে ভালো লাগলো। মানে ম্যাথিউস কুনা যখন সাবস্টিটিউশন হচ্ছিলেন, মানে পৃথিবীতে দেখা যাচ্ছে সাবস্টিটিউট হলে প্লেয়াররা বিরক্ত হয়, অনেক সময় আসে যে জ্যাকেটও ছুঁড়ে মারে দেখা গেছে, কিন্তু সাবস্টিটিউট হতে এত খুশি আমি এর আগে কোনো মাঠে দেখিনি। এবং সে মূলত সে আনন্দ পাচ্ছিলেন যে নেইমার মাঠে ফিরছে এবং তার জায়গায় ফিরছে। এটা আসলে এটাই আসলে একটা টিম বন্ডিং হওয়া উচিত। মানে 981 দিন পর নেইমার মাঠে ফিরলো, এবং মানে 2 বছর 8 মাসের মতো, এবং তাকে যে ইন্টিগ্রেট করার জন্য যে বাকিদের যে চেষ্টাটা, মানে এটা দেখেই ভালো লাগছে যে এটাই অনেক সময় এক ধরনের পার্থক্য হয়তো গড়ে দিবে। বাট রাউন্ড অফ 32 মানে এখন সমীকরণ সেটা দাঁড়াচ্ছে যে গ্রুপ এফ এর যে রানার্স আপ তার সাথে খেলা হবে। তার গ্রুপ এফ এ যে অবস্থান এই মুহূর্তে আছে, নেদারল্যান্ডস বলা যায় যে আপনার মোটামুটি চ্যাম্পিয়ন হয়েই যাবে,